শুরু হলো নতুন একটি বছর। নতুন একটি বছর এলে মানুষের কত কিছুই না চাওয়ার থাকে, কিন্তু এখন এমন এক সময় এসেছে যে মানুষের সবচাইতে বড় চাওয়া নতুন এই বছরে আর যেন করোনার ভয়ঙ্কর রূপ দেখতে না হয়। অনেক কষ্টে তরুণরা কেবল স্বপ্ন দেখতে শুরু করেছে। তরুণদের এই স্বপ্ন পূরণে করোনার আঘাত আমরা আর দেখতে চাই না। আমরা তরুণদের পাশে আছি, আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার। এখনকার তরুণদের একটি বিশেষ দিক হলো যে তারা নিত্য নতুন আইডিয়া দিয়ে প্রতিনিয়ত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। এই যেমন রূপপুরে তরুণরা যখন দেখতে পেল সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে হাজার হাজার রাশিয়ান এসেছেন, তখন তারা ওই রাশিয়ানদের রুচি কী সেটা খুঁজে দেখার চেষ্টা করেছে। খুঁজে দেখে তারা নানামুখী উদ্যোক্তা হয়েছে, আর এভাবে রূপপুর হয়ে উঠেছে এক টুকরো রাশিয়া। এটাই আমাদের তরুণ উদ্যোক্তাদের আলাদা বৈশিষ্ট্য। যেখানে তারা সুযোগের আঁচ করতে পারে সেখানেই মেধা দিয়ে দৃশ্যপট পাল্টে দেয়। ধরা যাক পাবনার রূপপুরের কথা। দেশে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মূলত ২০১০-এর পর থেকে রাশিয়ানদের আনাগোনা শুরু হয় পাবনার রূপপুরে। আর এখন রাশিয়ানরা ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। কাজের প্রয়োজনে সেখানে এখন রাশিয়ানদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫,০০০। আর এখানেই বাংলাদেশের তরুণরা সুযোগের গন্ধ পেয়েছে বলেই ওই এলাকা এখন যেন পরিণত হয়েছে এক টুকরো রাশিয়ায়। অল বাংলাদেশ গুড, বাংলাদেশ মেইন গুড। ধন্যবাদ। বাংলাদেশ ভেরি গুড, ভেরি গুড। রাশিয়ানদের রুচির সাথে মিল রেখে তাদের জন্য কাপড়, খাবার, সেলুন, বাজার এরকম আরো নানা কিছু নিয়ে তরুণরা উদ্যোক্তা হয়েছেন ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে। মনে হইতেছে যে আমরা রাশিয়াতেই আছি, কেননা দাম দরে সবকিছু ক্ষেত্রে আমরা আমাদের প্রবলেম হয় না, ভাষাগত আমাদের কোনো প্রবলেম হয় না। বাংলা ভাষায় যেরকমভাবে আমরা কথা বলতেছি ঠিক তদ্রূপ রাশিয়াতে আমরা সেভাবে কথা বলতেছি এবং সবকিছু সেল করতেছি, আমরা সবকিছু বুঝতে পারতেছি আর কি। কোনো সমস্যা নাই আমাদের এখানে। রূপপুরে আমাদের তরুণরা রাশিয়ানদেরকে টার্গেট করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে নানামুখী উদ্যোক্তা হয়েছেন। তবে কেবল আশপাশে কেন, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আমাদের তরুণদের কোনো সম্ভাবনা কি নেই? অবশ্যই আছে বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত একটি আলাদা বিভাগ চালু করা হয়েছে এবং ওই বিভাগের অনেক শিক্ষার্থী এখন কাজ করছেন ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। অনেক ভালো কিছু ইতিহাস হয়ে থাকছে যেটা হয়তো আমরা এখন ধরতে পারছি না। এই যেমন ধরতে পারছি না দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে রূপপুরে কি অবিশ্বাস্য কর্মযজ্ঞই না চলছে। প্রকল্প শেষ হলে এই কর্মযজ্ঞ যে থেমে যাবে তা কিন্তু নয়, বরং এটি চালু হলে শুরু হবে ভিন্ন ধারার আরও বড় কর্মযজ্ঞ, যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুঝতে পারে এমন দক্ষ জনবলের কোনো বিকল্প থাকবে না। রাশিয়ানদের নির্মিত ওই কেন্দ্রে সারা জীবন রাশিয়ানরা থেকে যাবে সেটা ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশিদেরই এর হাল ধরতে হবে। বিষয়টি আঁচ করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করে পারমাণবিক প্রকৌশল বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নামের একটি আলাদা বিভাগ। ইতিমধ্যে এই বিভাগের প্রথম যে ব্যাচের শিক্ষার্থীরা বের হয়েছে তাদের প্রায় সবাই এখন রাশিয়ানদের সাথে কাজের সুযোগ পেয়ে গেছে রূপপুরে। কনস্ট্রাকশন ফেজে যাওয়ার আগেই কিন্তু ওনাদেরকে যে আমাদের রিক্রুটমেন্টের যে ব্যাপারটা আর কি আসছে, যে ওনাদের কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে যে সদ্য গ্রাজুয়েটগুলো বের হয়েছেন আমাদের প্রথম ব্যাচের অলরেডি সবাই কিন্তু এখন ওনারা ওখানে চাকরি করছে আর কি। এবং সেকেন্ড ব্যাচ যারা আছে সেগুলো কিন্তু আমাদের থিসিস সাবমিশন করলে ওনাদের নেক্সট সার্কুলার হয়তো আমরা নিয়ে নিতে পারবো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের বিশাল সম্ভাবনা বুঝতে পেরে
এখানে ভর্তি হয়েছেন এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী। ফিজিক্সের প্রতি ভালোবাসা প্লাস দেশের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তো দুইটার যোগ সাজসেই মূলত হচ্ছে আমাদের পারমাণবিক প্রকৌশল বিভাগে ভর্তি হওয়া। রূপপুরে যাতে হচ্ছে আমরা দক্ষ হিউম্যান রিসোর্স হিসেবে জয়েন করতে পারি, এক্সপার্টিস ওখানে অনেক প্রয়োজন আছে, সেই অনুযায়ী আমাদের কারিকুলাম সেট করা হয়েছে। আমাদের সিলেবাস, আমাদের একাডেমিক সব লেসনসগুলোই ওটার সাথে রিলেটেড। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতোই একটি ডামি বিদ্যুৎ কেন্দ্র খুঁজে পাওয়া গেল তাদের বিভাগের ল্যাবে, আর এভাবেই প্রস্তুত হচ্ছে শিক্ষার্থীরা। আমাদের এই মিশনটা আসলে তার চেয়েও বেশি, যে বাইরের দেশের কিছু লোক এসে আমাদের দেশে একটা রিয়েক্টর তৈরি করে দিয়ে গেল, সেখানে আমরা কিছু কাজ শিখে ঢুকলাম শুধু ইঞ্জিনিয়ার হিসেবে। আসলে সেটা না, আমরা চাচ্ছি যে আমরা আমাদের অ্যাম্বিশন হচ্ছে গিয়ে, আমাদের ইচ্ছা হচ্ছে গিয়ে আমরা চাই আমাদের নিজেদের রিয়েক্টর ডিজাইন হবে, আমরা অন্য দেশের কাছে গিয়ে রিয়েক্টর বানিয়ে দিয়ে আসবো। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা বলছেন 2023 সাল নাগাদ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সম্ভাবনার বিশাল দুয়ার খুলে যাবে বাংলাদেশের তরুণদের জন্য। তাদের এমন মেধা ছিল বলেই তাদের রোবটগুলো হয়েছে ডুবুরি আর ড্রোন হয়েছে ফায়ার ফাইটার। কৃত্রিম বুদ্ধিমত্তার ওই রোবট দিব্যি চলে যাচ্ছে পানির তলদেশে ডুবুরি হয়ে, আর আগুন নিভাতে ড্রোনগুলো আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে ঘটনাস্থলে। আর এভাবেই আমাদের তরুণরা তাদের মেধা দিয়ে প্রস্তুত হচ্ছেন আগামীর বাংলাদেশের জন্য। উন্নত বিশ্বে যেসব প্রযুক্তির উদ্ভাবন দেখে সবাই বিস্মিত হয়, সেরকম অনেক কিছুই এখন আমাদের তরুণরা নিয়মিতভাবে বানিয়ে ফেলছে তাদের মেধা দিয়ে। এই যেমন ব্র্যাক ইউনিভার্সিটির একদল তরুণ, তারা এমন এক ডুবুরি রোবট বানিয়েছে যা সত্যিকারের ডুবুরির মতো পানির তলদেশে গিয়ে অবিশ্বাস্য কিছু ক্ষমতা দেখাতে পারে। আমরা দেখি মাঝে মাঝে রিভার বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, মানে লঞ্চ ডুবি হয় অথবা জাহাজ ডুবি, এরকম বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, লাশ পাওয়া যায় না, অথবা একটা মানুষ আটকে আছে, তাকে একটু রেস্কিউ করার দরকার আছে। সো ম্যানুয়ালি এটা যদি করতে যাই, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। একটা মানুষকে ওই পর্যন্ত ওই ডেপথে ওই নিচে যেতে হবে। সো ওইটা ম্যানুয়ালি করা লাগে না। আমাদের রোভারটা ওই পর্যন্ত ডেপথে খুব তাড়াতাড়ি ও চলে যেতে পারবে এবং কোনো লাশ অথবা যেই মানুষের হেল্প দরকার, পানিতে সে ডুবে আছে, তাকে রেস্কিউ করতে পারবে, ও নিজে নিজে ডিটেক্ট করতে পারবে এবং ওকে তাদেরকে নিয়ে আসতে পারবে। আবার তার আমাদের একটা হ্যান্ড আছে, এটা রোবোটিক্স হ্যান্ড বলে আর কি। সো ও যখন ডিটেক্ট করবে, ও প্রথমে ওই মানুষটার কাছে যাবে এবং একটা গ্র্যাবার দিয়ে ওই মানুষটাকে গ্র্যাব করে আবার উপরে নিয়ে আসবে। পানির নিচে গিয়ে রোবট যদি উদ্ধার কাজ চালাতে পারে, তবে আকাশে গিয়ে কেন নয়, সেটাও তরুণরা সম্ভব করে ফেলেছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একদল তরুণ সেরকমই কিছু প্রযুক্তি নিয়ে এসেছেন ড্রোনের মাধ্যমে। পথের প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস যখন আগুন লাগার এলাকায় পৌঁছাতেই পারে না, তখন রোবোটিক ক্ষমতা সম্পন্ন এই ড্রোন আকাশপথে খুব দ্রুত পৌঁছে যায় সেখানে। আগুন লাগার স্থানকে খুঁজে বের করে কিভাবে শুরুতেই সেই আগুন নেভানো যায় তারও ব্যবস্থা রাখা হয়েছে ওই ড্রোনের মধ্যে। এমন একটা ড্রোন তৈরি করেছি যেটা অটোমেটিকভাবে ফ্লাই করে যেখানে আগুন লেগেছে ওই লোকেশনটাতে চলে যেতে পারবে। কিভাবে যাবে? আপনার যেই লোকেশনে আগুন লেগেছে ওই লোকেশনের শুধুমাত্র জিও লোকেশন, গুগল পিন পয়েন্টটা এই ড্রোনের মধ্যে ইনপুট করে দিলে অটোমেটিক্যালি স্ট্রেট লাইনে সে ওই জায়গাতে চলে যাবে। গিয়ে সে যেটা করতে পারবে, সে এটাতে শুটিং মেকানিজম আছে, সে ফায়ার বল থ্রো করতে পারবে। ফায়ার বলের কাজ হচ্ছে যখন ফায়ার বলটা আগুনের সংস্পর্শে আসে, তখন ফায়ার বলটা এক্সপ্লোড হয়ে আগুনটাকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। কেমিক্যাল থাকে ফায়ার এক্সটিংগুইশারে যেই কেমিক্যালটা থাকে অনেকটা সেম কেমিক্যালই থাকে। এটা যখন প্রাথমিক অবস্থায় আগুনটা থাকে, তখন এই ফায়ার বলটা মোটামুটি আগুনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। সম্প্রতি আমরা সবাই অবাক হয়ে লক্ষ্য করলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে গ্রিলের সাথে 12 ফুট লম্বা একটি অজগর সাপ পেঁচিয়ে আছে। আমরা সেখানে লক্ষ্য করলাম যে একজন তরুণ এগিয়ে এসেছেন ওই সাপটিকে উদ্ধার করার জন্য। আমরা তাকে খুঁজে বের করেছি। আমরা জানতে পেরেছি ওই তরুণ ওই ক্যাম্পাসেরই একজন শিক্ষার্থী। এর আগেও তিনি বিশাল বিশাল সব অজগর সাপ কিংবা
আরও নানা প্রজাতির সাপ একাই উদ্ধার করেছেন। এ ব্যাপারে তার এতটাই আগ্রহ যে তিনি বর্তমানে সাপ নিয়ে গবেষণা করছেন। সাপ দেখলে সবাই যখন ভয়ে পালাতে চায়, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিক সবার আগে ছুটে যান সাপের কাছে। এবারও তার ব্যতিক্রম হলো না। নিজের ক্যাম্পাসের একটি ভবনের গ্রিলের সাথে পেঁচিয়ে থাকা 12 ফুট লম্বা ওই অজগর সাপকে উদ্ধার করতে ঠিকই ছুটে এসেছিলেন রফিক, যে দৃশ্য অসংখ্য মানুষ বিস্ময় নয়নে দেখেছে। নিজের আকারের চেয়ে দ্বিগুণেরও বড় এমন বিশাল অজগর সাপকে বশে আনার জন্য যে বেগ পেতে হয়েছে, সেটা আগে কখনো হয়নি রফিকের। সে কিছুক্ষণ পরে গিয়ে যে অ্যাটাকিং মোটে আসবে ওইটা আমার জানা ছিল। হয়তো ওই মনে করেন যে এটা যদি অন্য কেউ যারা অনভিজ্ঞ তারা যদি যায় তারা বুঝতে পারবে না তার মুভমেন্ট। সে যদি দাঁড়ায় থাকে স্থির হয়ে তাকে ধরে ফেলবে। অজগর যদি মানে বাইট করে খুব ইনজুরি হয়, মানে ক্ষতটা বড় হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ তার যে বাইটের যে ফোর্সটা মানে চাপটা হয় বা দাঁত থাকে অনেক ধারালো, তো সেটাতে তার ক্ষত হওয়ার সম্ভাবনা। তো ওই ক্ষেত্রে আমরা রিস্কটা নিই না। আর বাইট দিলে অনেক বাইটটা মানে ছাড়াতে অনেক কষ্ট হয়, তো সেক্ষেত্রে মেজর ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে। তো ওই ক্ষেত্রে আমাদের আগে মাথাটা নিয়ন্ত্রণে নিতে হয়, মাথাটা ক্যাচ করতে হয়, তারপরে বডি। আবার বডির ক্ষেত্রে ঝুঁকি থাকে কি, বডিটা যদি পেঁচিয়ে ফেলে তো ওইটা খুলতে কষ্ট হয়। নানা প্রজাতির সাপ উদ্ধার করতে করতেই রফিকের আজ অজগর নিয়ে এমন সাহস, দক্ষতা আর বিচিত্র সব অভিজ্ঞতা। তখন মানুষ সাপ নিয়ে অনেকটা ভিড়, ঠিক আছে। এরকম গিয়ে দেখি যে দড়ি দিয়ে বাঁধা সাপটা, অদ্ভুত একটা ব্যাপার। মানে সাপ দড়ি দিয়ে বাঁধা কেমন একটা লাগতেছে। তো একটা চ্যালেঞ্জ ছিল যে মানুষগুলোকে বোঝানো, সচেতন করা, এটা আমরা নিরাপদ করব, আমরা নিরাপদে ছেড়ে দিব। তো ওইরকম একটা বিষয় ছিল। তো তারপরে পরবর্তীতে মানুষকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওই সাপটার প্রাণ বাঁচাতে পেরে নিজেকে আসলে অনেক ভালো লেগেছে যে মানে অন্তত সাপটার প্রাণ তো বাঁচাতে পারছি, মানুষগুলোকে সচেতন করতে পারছি। অসংখ্য সাপের পাশাপাশি এ নিয়ে ক্যাম্পাস লাইফে 10টি অজগর সাপ উদ্ধারের অভিজ্ঞতা আছে রফিকের। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাহলে কত সংখ্যক অজগর সাপ থাকতে পারে? অজগর সাপ ক্যাম্পাসে এখন পর্যন্ত আমরাই রেস্কিউ করি, মনে করেন যে এই প্রায় 10টার কাছাকাছি, 10-12টা হবে। তো এই মনে করেন, তো ভাবছি যে এরকম যেহেতু এই আরও ব্রিড হচ্ছে, মূলত মানে পপুলেশন বাড়তেছে, মানুষ সচেতন হচ্ছে, তো প্রায় অ্যারাউন্ড আপনার 30 to 40 কাছাকাছি হবে এখন ভাবতেছে। হ্যাঁ, অজগর সাপ। ইতোমধ্যে একটি গবেষণায় দেখা গেছে শুধু অজগরই নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 34 প্রজাতির সাপ রয়েছে। এসব সাপ দেখে আগে শিক্ষার্থীরা ভয় পেয়ে যেত, কিন্তু রফিক ও তার স্নেক অ্যাওয়ারনেস গ্রুপের অক্লান্ত চেষ্টায় সেই ভয় এখন অনেকটাই কেটে গেছে। আসলে বিশ্ববিদ্যালয় যখনই সাপ কোথাও বিপদগ্রস্ত থাকে বা কারো বাসায় ঢুকে, তো তখন ওই সময়ে আমরা তো অনেক আগে থেকেই দীর্ঘদিনের রেস্কিউ করে থাকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো তখন ওই যে নিরাপত্তা দপ্তরে তা বিভিন্ন শিক্ষক, বিভিন্ন শিক্ষার্থী সবাই এখন সচেতন। তো সবাই সাপ দেখলেই ফোন ইনফর্ম করে আমাদের। তো ইনফর্ম করলে তৎক্ষণাৎ আমরা রেসপন্স করে ওই স্থানে চলে যাই। তো ততক্ষণ ওই সচেতন শিক্ষার্থীরা বা যারা আছে উপস্থিত তারা ওই সাপটাকে দেখে রাখে, কেউ আঘাত করে না। তো ওই অবস্থায় আমরা এসে ওটা উদ্ধার করি। সাপ নিয়ে রফিকের এমন আগ্রহের শুরু প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনার মধ্য দিয়ে। ওই আগ্রহ থেকেই সাপের ব্যাপারে দেশের মানুষকে সচেতন করতে রফিক স্নেক অ্যাওয়ারনেস নামে বিশাল একটি গ্রুপ গড়ে তুলেছেন। ওই আগ্রহ তাকে আজ সাপ নিয়ে গবেষক হতে সাহায্য করেছে। বর্তমানে রফিক সাপে কাটা মানুষকে বাঁচাতে কিভাবে সাপের বিষ থেকে প্রতিষেধক বের করা যায় সেটি নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম ভেনম রিসার্চ ইনস্টিটিউটে। বাংলাদেশে প্রতি বছর পূর্বের জরিপনে প্রতি বছর প্রায় 6000-এর বেশি মানুষ সাপের কামড়ে
সর্পদংশনে মৃত্যুবরণ করে। মনে করেন যে সাপের কামড়ে একটা পরিবারে এভাবে একটা তাজা প্রাণ চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। মানে এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিত তখন এভাবে। তো এই চিন্তাগুলো করে এগিয়ে আসা। আবারও ফিরে যাই রফিকের সেই 12 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার প্রসঙ্গে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এ ধরনের সাপ উদ্ধার করার পর তারা সেটিকে কি করেন? সাপগুলো অবমুক্ত করি এই আপনার নিরাপদ স্থানে, অনেকটা দূরে জনমানবহীন জায়গায়, গহীন অরণ্যে। তো আবার মনে করেন কিছু সাপ যদি ধরা পড়ে তো সেইগুলো আবার আমরা উদ্ধার করি, আবার ওইভাবে ছাড়ি। তো এইভাবে একটা সাইকেল চলতে থাকে। তো মানুষও নিয়ে নিজেকে একটা ভীতি পরিস্থিতি, কারণ তারা অভ্যস্ত হয়ে উঠেছে, কারণ জানে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণীর অভয়ারণ্য, এখানে সাপ থাকবেই। উদ্যোক্তা হয়ে কেউ বেছে নেন পোলট্রিকে, কেউ বা মাছকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিম, তিনি বেছে নিয়েছেন পোকাকে। তিনি পোকা চাষ করছেন। তার পোকা চাষের উদ্দেশ্য কিন্তু ওই পোলট্রি কিংবা মাছের খামারিদেরকে সেই সহায়তা দেয়া, যেই সহায়তা পেলে এই খামারিরা আবারও উঠে দাঁড়াতে পারে। অর্থাৎ মনিমের পোকা বাঁচাবে হাঁস, মুরগি কিংবা মাছকে। মনিমের বাবার একটি মুরগির খামার ছিল জয়পুরহাটের গ্রামের বাড়িতে। পোল্ট্রির ফিড বা খাবারের উচ্চ দামের কারণে লোকসান গুনতে গুনতে শেষমেশ সেটি চোখের সামনেই বন্ধ হয়ে যায়। ফিডের উচ্চ দামের কারণে একই দশা আশপাশের প্রায় সকল ক্ষুদ্র খামারিদের। কেন এমনটা হবে? এই নিয়ে করোনার অলস সময়ে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করলেন মনিম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। কিভাবে মাছ মুরগির খাবারের দাম কমিয়ে খাবারগুলোকে বাঁচানো যায়, এ নিয়ে মনিম খুঁজে পেলেন দুটি রিসোর্স পেলাম, খুব ভালো রিসোর্স। একটা হচ্ছে কেনিয়ার কিছু রোজালা নামে একটা মহিলার ভিডিও, একটা মহিলা এন্টারপ্রেনিয়র, আর আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম স্যারের একটা গবেষণাপত্র পেলাম যে এই ব্ল্যাক সোলজার ফ্লাই এটাকে মাছের, মুরগির, এমনকি কেউ যদি চায় গরুর খাবার হিসেবে ব্যবহার করা সম্ভব। কিভাবে সম্ভব, কেন ব্যবহার করবে, এই বিষয়গুলো বিস্তারিত আমি পড়তে শুরু করলাম। ব্ল্যাক সোলজার ফ্লাই নামের এই পোকাটির উন্নত জাত কেনিয়া থেকে এনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুস সালামের গবেষণা থেকে নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেন মনিম। দেখতে পেলেন মাছ মুরগির খাবার হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাই আশাবাদী হওয়ার মতো দুটি বিষয় নিশ্চিত করছে। প্রথমত, এটি ফিড হিসাবে বাজারের ফিডের তুলনায় অতি অল্প দাম, এবং দ্বিতীয়ত উচ্চ মাত্রার প্রোটিন। বাজারে যে রেডি ফিড সেগুলোতে প্রোটিনের পরিমাণ 22%। ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের 1 কেজিতে প্রোটিনের পরিমাণটা হচ্ছে 40%-এরও বেশি, প্রায় দ্বিগুণ। দামের বিষয়টা যদি আমরা বিবেচনা করি তাহলে বাজারের যে রেডি ফিড সেগুলোর গড় দাম 50 টাকার মতো, আর আমাদের ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করতে সর্বোচ্চ দাম পড়বে 5 টাকা। বাজারে গিয়ে কত হবে? বাজারে যখন আমরা এটা বাজারজাত করব সর্বোচ্চ দাম আসতে পারে 10 টাকার মতো। তাহলে 1 কেজি বাজারের রেডি ফিড 50 টাকা, 1 কেজি ব্ল্যাক সোলজার ফ্লাই হচ্ছে 10 টাকা। ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়াইলে খরচ কম হবে 5 গুণ কম। আর এটার উৎপাদনের যে বিষয়টা, 1 কেজি লার্ভা থেকে সর্বনিম্ন 10 কেজি থেকে সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত এটার প্রোডাকশন আনা সম্ভব, এবং সেটা সর্বোচ্চ 55 দিনের মধ্যেই। যার গবেষণা নির্দেশনা অনুযায়ী মনিম ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে কাজ শুরু করেছেন, সেই অধ্যাপক ডক্টর আব্দুস সালামের সাথে আমাদের সাক্ষাৎ হয় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বর্তমানে যারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যারা আমার এই টেকনোলজি গ্রহণ করে যারা চাষ শুরু করেছে, তারা ফাইন্যান্সিয়ালি 2-2.5 লাখ টাকা মাসে ইনকাম করাটা খুবই সহজ, এবং খুব অল্প খরচে মাত্র 40x20 ফিটের 2টা ঘর থেকে এই ধরনের বাঁশের চটি দিয়ে তৈরি ঘর থেকে এই ধরনের উৎপাদন এবং এই ধরনের লাভ পাওয়া সম্ভব। মনিমের স্বপ্ন, মাছ মুরগির খাবারের উচ্চ দামের কারণে খামারিরা যে তাদের খামারগুলো গুটিয়ে ফেলছেন, সেই অবস্থার পরিবর্তন ঘটাবে ব্ল্যাক সোলজার ফ্লাই। আবারও চালু হবে তার এবং অন্যান্য বন্ধ হয়ে যাওয়া খামারগুলো। এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের মাধ্যমে বাংলাদেশের পোল্ট্রি সেক্টরের সিনারিওটা চেঞ্জ করে দেওয়া সম্ভব।
এইখানে আমি যেমন কাজ করছি আমার মতো আরও বেশ কিছু মানুষ ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছেন। যদি এভাবে কাজ চলতে থাকে এবং এটাকে আমরা বুঝতে পারি, তাহলে পোলট্রি সেক্টরে খাবারের জন্য যে লস হওয়ার আশঙ্কাটা সেটা তো দূরে চলে যাবে, বরং পোলট্রি সেক্টরের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা সম্ভব। নাটক সিনেমায় আমরা প্রায়ই দেখে থাকি যে শেষ পর্যন্ত প্রেমের জয় হচ্ছে, এখানেও প্রেমের জয় হচ্ছে, তবে পাশাপাশি মানবতারও জয় হচ্ছে। এটা এমন এক প্রেম কাহিনী যেখানে তারা তথাকথিত বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর যে কনসেপ্ট সেটাকে দুমড়ে মুচড়ে দিয়েছেন। আবার এটি এমন আরেক প্রেম কাহিনী যেখানে প্রেমিক তার হাত বাড়িয়ে দিয়েছেন সেই হাতের দিকে যার দুই হাতই নেই। বরিশাল শহরের এটা এমন এক আলোচিত বিয়ে যেখানে দৃষ্টি ছিল দেশের অসংখ্য মানুষের। অবাক হয়ে মানুষ দেখেছে মানবতার বন্ধনে কিভাবে দুটি প্রাণ নিজেদেরকে বেঁধে রাখছে সারা জীবনের জন্য। এটা তো সেই সমাজ যেখানে ফাল্গুনী সুব্রতর এই বিয়েকে মেনে নেওয়া হবে না, এটাই স্বাভাবিক ঘটনা। এমনকি ফাল্গুনী, যিনি ছোটবেলায় দুর্ঘটনায় দুই হাত হারিয়েছেন, তিনিও বিশ্বাস করতে চাননি যে সত্যি সুব্রত তাকে ভালোবেসে এই দিনটি উপহার দেবে। ওর সাথে আমার পরিচয় মোটামুটি সোশ্যাল মিডিয়াতে। ও যখন আমাকে প্রস্তাবটা দেয় তখন আমি যথারীতি ইগনোর করে দিই, কারণ কেন সে আমাকে নিবে, আমার প্রথম প্রশ্ন থাকে এটা আমার নিজের কাছে। অবশ্যই মানে হয়তো দু একদিন কথা বলবে, এটা আমি তাকে, কিন্তু সেও বুঝছে যে আমি কেন তাকে ইগনোর করছি, কিন্তু সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে রাখে। তো এক পর্যায়ে আমি তাকে বললাম যে হ্যাঁ আমি রাজি হব যদি তুমি আমার ফ্যামিলিকে জিনিসটা বলতে পারো, কারণ আমি ফ্যামিলির বাইরে যেয়ে আমি কখনোই কোনো কাজ করব না। তো ও তার ফ্যামিলির বাইরে যেয়ে কখনোই কোনো কাজ করবে না। তো আমার ফ্যামিলিকে তুমি বলো, যদি তারা রাজি হয় তাহলে আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে রাজি হব। আমার ফ্যামিলিকে বলে, আমার মা, ভাই, বোন সবাইকে বলে, এবং সবারই একই প্রশ্ন, কেন তুমি এই কাজটা করবে, তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। যাই হোক, কোনো না কোনোভাবে কথা বলে সে ম্যানেজ করতে পেরেছে। তো ওর ফ্যামিলি তো বলে, তো যাই হোক, আমার মতো একটা মেয়েকে নিতে গেলে অনেক ঝড়ঝাপটা পার হতে হবে, এটাই স্বাভাবিক। এবং সেই ঝড়ঝাপটায় অনেক আসার পরে সে দুটোই দিকই, মানে এই পরিবার, ওর পরিবার দুটো দিকই সে সামলাতে পেরেছে। দুই হাত নেই এমন একজনকে বড়জোর ভালোবাসার কথা শোনানো যায়, কিন্তু বিয়ে সেটা তো অসম্ভব। এমন একটা বিশ্বাসের জায়গায় অবস্থান করে সবার ভুল ভাঙানোর জন্য কঠিন লড়াই করতে হয়েছিল সুব্রতকে। আমি একটা সময় আমার ফ্যামিলিকে যখন বলি, তো ফ্যামিলি আমার সাথে সাথে না করে দিছে যে না, তুমি একটা ছেলে, তুমি এরকম একটা ডিসিশন নিলে এইটা আমরা কখনো মানে নিতে পারবো না। তো ফ্যামিলি এক প্রকার সবাই আমাকে এটা থেকে নিষেধ করে। তো আমি ভাঙে পড়ি নাই, আমি ওকেও তখন, যদিও তখন আমি বলছি সব কিছুই, ও একটু কষ্ট পাইছে। তো আমি এক এক করে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি, একজন একজন করে সবাইকে রাজি করাই। ক্লাস 2তে পড়া অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই হাত হারান ফাল্গুনী। এটাই যেন তখন তার বড় পরিচয়। দুই হাত না থাকা প্রতিবন্ধী ফাল্গুনী। কিন্তু দুই হাত না থাকলেও ফাল্গুনীর যে মেধা দিয়ে এগিয়ে যাওয়ার মতো পরিচয় তৈরি করতে পারে, সেটা অনেকের চিন্তার মধ্যেও আসে না। তাদের জন্য বলছি, এই ফাল্গুনী সেই ফাল্গুনী যিনি সকল প্রতিবন্ধকতাকে জয় করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে এখন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকর্তা হিসেবে বরিশালে দায়িত্ব পালন করছেন। ডিসেবল পার্সন যারা আছেন, যে যেখানেই থাকুক না, তাদেরকে উৎসাহ যোগানো, তাদের কাজ হোক, তাদের শিক্ষা হোক, যে কোনো বিষয় হোক, তাদেরকে উৎসাহ যোগিয়ে তাদের সামনের যে পথ চলা, সামনের যে কাজটা, তারা যাতে
স্বতঃস্ফূর্তভাবে করতে পারে, এই বিষয়ে সবাইকে সহযোগিতা করা উচিত। মানুষ বিভিন্ন কথা বলে, কিন্তু আমার ডিসিশন, আমার ভালোবাসা তো আমার কাছে, সিদ্ধান্তটা আমি নিচ্ছি। আমি ওকে যখন স্বপ্ন দেখাইছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে ও একটা ভালো মনের মানুষ, ভালো একটা মেয়ে। তো এই মানুষের এই কথাগুলো আমি কখনোই মানে কানে নেই, আর এই জন্যই আমরা একসাথে এখন থাকতে আছি বা থাকতে পারবো সারা জীবন। এবার শোনাবো আরেকটি প্রেম কাহিনী। প্রেম করাটা তুষারের অপরাধ নয়, তার অপরাধ সেই নিম্নবর্ণ হরিজন সম্প্রদায়ের ছেলে হয়ে প্রেম করেছে উচ্চবর্ণ ব্রাহ্মণ সম্প্রদায়ের মেয়ে অদিতির সাথে। অর্থাৎ তুষার বামুন হয়ে হাত বাড়িয়েছে চাঁদের দিকে। সেই হাত ধরে 2017 সালের একদিন অদিতি শরীয়তপুর থেকে চলে আসেন ঢাকায়। অক্টোবরের 16 তারিখে আমরা ঢাকেশ্বরী মন্দিরে বিয়ে করি। বিয়ে করার পরে যখন অনেক দিন এভাবে চলতে থাকে, তখন আমরা জানতে পারি এক পর্যায়ে যে আমার বাবা এখানে মানে হিন্দু কমিটির সবাইকে নিয়ে আর মানে আমার শ্বশুর শাশুড়ির উপর হামলা করছে একবার। হামলা করার পরে মানে আর কিছুদিন পর জানতে পারি যে তারা মামলা দিয়েছে। নিম্নবর্ণের ছেলে হয়ে ব্রাহ্মণ বর্ণের মেয়েকে বিয়ে করার অপরাধে ব্রাহ্মণ পিতা তুষারের বিরুদ্ধে অপহরণের মামলা ঠুকে দেন। এক পর্যায়ে জামিনে মুক্ত হন তারা। অদিতির গর্ভে আসে সন্তান। এতেও ব্রাহ্মণ পিতার মন গলেনি, বরং এই যুগে এসেও তার কাছে মানুষ নয়, জাতের বিষয়টি ছিল বড়। আবারও তুষারের বিরুদ্ধে ব্রাহ্মণ পিতার রহস্যজনক এক মামলা, যেখানে রহস্যজনকভাবে তুষারের 14 বছরের জেল হয়ে যায়। খালাস হওয়ার পরে যে কোর্টে আমাদের মামলাটা খালাস হয়েছিল, এরপর আমার বাবা হাইকোর্টে গিয়ে সেটাকে আবার মামলাটাকে চালু করার পরে সেই একই কোর্টে একই আদালতে আবার যে খালাস দিয়েছিল সেই আদালতেই আবার ওকে 14 বছরের সাজা দেওয়া হয়। রিলেশনের সবচেয়ে বড় হলো বিশ্বাসটা আমাদের ছিল, যার কারণে মনে করেন যে আমরা সামনে এগোতে পেরেছি। কিন্তু ভালোবাসার শেষ পর্যায়ে যে জেল হবে সেটা কখনো ভাবিনি। 14 বছরের জেলের এমন শাস্তি মাথায় নিয়েও ভালো লাগার মানুষের প্রতি বিশ্বাসে এতটুকু চির ধরেনি, বরং তাদের ছিল প্রচণ্ড মনোবল। বিশ্বাস ছিল উচ্চ আদালতের উপর, আর সেখানেই ভালোবাসার কাছে পরাজয় ঘটে বর্ণবৈষম্যের। এখন আমাদের মামলাটা পুরোটাই নিষ্পত্তি। জজ স্যার বলে দিয়েছে যে এটা তুষার দাসকে বেকসুর খালাস দেওয়া হয়। ও যখন মুক্তি পেয়েছে তখন তো ওটা হচ্ছে সবচেয়ে খুশির দিন, যে ও মুক্তি পেয়েছে, আমার বাচ্চাটা তার বাবাকে ফিরে পেল। এটা হচ্ছে একটা লড়াই, এটা হচ্ছে একটা বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই। এরকম প্রেম কাহিনীর মধ্য দিয়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।